এখন মির্জা আব্বাস সাহেবের ব্যাপারে অনেকেই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছেন, কিন্তু হাদি হত্যার পেছনে যেহেতু আসামে 2টা গ্রেপ্তার করা হয়েছে, আমার মনে প্রশ্ন যে তাদের অতি দ্রুত ইন্ডিয়া থেকে কেন নিয়ে আসা হচ্ছে না ভারতে? যেহেতু ওনারা ঘোষণা করেছেন যে হাদির যে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হলো, প্রধান 2 আসামি গ্রেপ্তার হয়েছেন। এবং পাশাপাশি গতকালকে আমরা নিউজে দেখেছি যাকে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে যে ব্যক্তি সাহায্য করেছিলেন পালিয়ে যেতে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমার মন বলে অতি দ্রুত তাদেরকে আমরা যদি ভারত থেকে বাংলাদেশে আনতে পারি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু এটার মূল এর পেছনে কারা জড়িত এটা বের করা সম্ভব। কিন্তু আমাদের মনে সন্দেহের বিষয় যে ভারত তাদেরকে গ্রেপ্তার করলেন, কিন্তু অতি দ্রুত কেন ফিরিয়ে দিচ্ছেন না? আবার এটাকে নিয়ে ভারত নতুন কোনো ষড়যন্ত্র করছে কিনা? যেমন আমরা এর পাশাপাশি আরো কোনো বিষয় কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকে আওয়ামী পন্থী যারা সোশ্যালিস্ট রয়েছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা লেখালেখি করছেন। বিশেষ করে আপনার সেই মঞ্চের যিনি অন্যতম একটা নেত্রী ঝুমা সম্ভবত ওনার নাম, ওনার ব্যাপারে কিন্তু একটাবার গুজব ছড়াচ্ছেন যে উনি এর পিছনে জড়িত থাকতে পারে। আবার অনেকে সাদিক কায়েমকেও জড়ানোর চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে মির্জা আব্বাস সাহেব এর সাথে জড়িত থাকার কারণে হয়তোবা তিনি টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন। আসলে আমি প্রথমে বলবো যেটা যে কারো অসুস্থতা নিয়ে আমরা অবশ্যই ঠাট্টা বিদ্রুপ করব না। যিনি অসুস্থ হয়েছেন সম্ভবত উনি সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন বা যাবেন অথবা গিয়েছেন সিঙ্গাপুরে চলে গেছেন মির্জা আব্বাস সাহেব। আমরা একজন মুসলিম হিসেবে প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করেন, অতি দ্রুত যেন দেশে ফেরার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তবে তার জন্য দেখেন আমরা একটা আফসোসের বিষয়, আমরা জানি বাংলাদেশে এবার নির্বাচনে সবচেয়ে আলোচিত সমালোচিত কিন্তু একটা নির্বাচন ছিলেন ঢাকা 8-এ। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের নির্বাচনটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় হয়েছে। মির্জা আব্বাস সাহেব এমপি হলেন, অথচ সংসদে কিন্তু এখন পর্যন্ত তিনি যেতে পারেননি। প্রথম দিনে যেদিন সংসদ অধিবেশন শুরু হলো সেই দিনই কিন্তু তিনি মারাত্মকভাবে অসুস্থ হসপিটালে, এমনকি তিনি এত মুমূর্ষু অবস্থায় তিনি সিঙ্গাপুরে গিয়েছেন, মানে অবস্থা তার ভালো নয়। আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও পড়েছিল কিন্তু যে মির্জা আব্বাস সাহেব মারা গেছেন। আমি এরকম কয়েকটা ভিডিও দেখেছিলাম, দেখে অবাকও হয়েছিলাম যে মির্জা আব্বাস সাহেব মারা গেছেন। তো যদিও মূল তথ্য উনি এখনো মারা যায়নি, আমরা দোয়া করে আল্লাহ সুস্থ করুক। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে হাদির হত্যার সঙ্গে তার জড়িত আছে কিনা বা এই ব্যাপারে তিনি টেনশনে কিনা, আমি মনে করি যেহেতু এটা এখনো প্রমাণিত হয়নি এই ব্যাপারে সরাসরি কথা বলা আমাদের জন্য এটা অন্যায় হবে। তবে সরকারের উচিত হবে আসামি যেহেতু গ্রেপ্তার হয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা চাই, হাদি আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা। তার কারণ 24-এর বিপ্লবের অন্যতম তিনি সেপাশালা ছিলেন। হাদি এক নতুন করে জাগরণ সৃষ্টি করেছিলেন, ন্যায় এবং ইনসাফের তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। সুতরাং হাদির হত্যার সঙ্গে যারা জড়িত শুধু এই 2জন ঘাতক না, এদের পেছনে কারা কারা রাঘব বোয়াল জড়িত আছে আমরা চাই তদন্ত করে প্রত্যেককেই বের করে প্রকৃত সহযোগীরা, প্রকৃত ঘাতকেরা, প্রকৃত রাঘব বোয়ালেরা সবাই যেন শাস্তির আওতায় আসে, এটাই আমরা কামনা করি। আপনাকে সর্বশেষ প্রশ্ন করছি, যেহেতু তারাবি আছে আমরা আর বেশি সময় নিব না আপনার। গোলাম মাওলা রনি হঠাৎ করে প্রশ্ন করছেন, বিএনপি সরকারের সবচেয়ে বড় সংকট কি নিজের দলের থেকে আসবে? মানে বিএনপির সমস্যাটা বিএনপির ভিতর থেকে আসবে? ক্ষমতায় এসে তারেকের সবচেয়ে বড় বিপজ্জনক জায়গায় প্রধানমন্ত্রীর উচিত প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে তার একান্ত ব্যক্তিগত অতীত অভিজ্ঞতা স্মরণ রাখতে, প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে তার অতীত ব্যক্তিগত অভিজ্ঞতা স্মরণ রাখতে কেন হঠাৎ করে গোলাম মাওলা রনি প্রথম আলো ডেইলি স্টারকে এন্ট্রি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন? যেটা গোলাম মাওলা রনি কিন্তু সকাল বিকাল বিভিন্ন কথা কয়, আজকে জামাতের আমিরকে খালে পালাই দে, কালকে এমুকরে মানে একেবারে রাজা বানাই, এসে কিন্তু সকাল বিকাল কিন্তু তারেক রহমানকে বলতেছে প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে মানে সে যেন সজাগ থাকে, সচেতন থাকে, তার অতীতে তার মাজা ভাঙ্গার পিছনে, তাকে মাইর খাওয়ানোর পিছনে, তার বিদেশে এসে চিকিৎসা করার পিছনে কিন্তু সবাই এটা ওপেন জানা আছে। প্রথম আলো ডেইলি স্টারের ছিল অনেক নাটকীয় সংবাদ। তো এখন তাকে হুঁশিয়ার থাকতে গোলাম মাওলা রনি পরামর্শ দিয়েছেন, আপনি কি পরামর্শ দিবেন? গোলাম মাওলা রনি সাহেবের বিষয়ে আমি যেটা বলতে চাই, আমরা তো জানি যে গোলাম মাওলা রনি সাহেব সব দলই মোটামুটি করেছেন
একসময় তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আবার পরবর্তীতে আমরা দেখেছি তিনি বিএনপি থেকেও একবার সম্ভবত নির্বাচন করেছিলেন 18-14 সালে, সম্ভবত 18 সালে। 18 সালে। এবং এখন 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 আমরা যেটা দেখতে পাই, উনি টকশোতে এসে কখন কি বলে তার ঠিক নেই, এক এক সময় এক এক রকম বক্তব্য দেয়। আমরা গত 1.5 বছর দেখেছি তিনি প্রকাশ্যে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা কিন্তু সেভাবে করেছেন, আবার নতুন করে তিনি বিএনপির সমালোচনা করেছেন, মাঝে মধ্যে জামাত ইসলামের সমালোচনা করেন, আবার এক সময় তিনি তুমুল জামাতের প্রশংসা করতেন জেল থেকে বের হওয়ার পরে। আমরা এরকম বিভিন্ন ভাবে তার বিভিন্ন সময় প্রেক্ষিত কথা শুনেছি। তবে আমি ওনার বক্তব্য নিয়ে যেটা বলতে চাই, উনি বলেছেন যে তারেক রহমান নিজের দলের কর্মীদের কারণে বিপদে পড়তে যাচ্ছেন কিনা, এই ব্যাপারে আমিও কিছুটা একমত। তার কারণ আমরা দেখি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি মোটামুটি একটা ভালো কাজ করার কিন্তু ভালো উদ্যোগ নিয়েছেন। এমনকি তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যেমন তিনি আজকে খাল খনন করা উদ্বোধন করলেন দিনাজপুরে, আমি যেটা আগেও বলেছি, তার বাবার প্রতিচ্ছবি অনুযায়ী মানুষের প্রশংসা পাচ্ছেন, খাল খনন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি ইমামদের, মসজিদদের, খাদেমদের ভাতা দেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়ে সেটা কর্মসূচি শুরু করলেন। আবার শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আলিমদেরকে পাশে নিয়ে, আমি শেষ করবো, জায়গা মতো যাবো না, আমি একটা মিস্টেক ধরে দিচ্ছি। আপনি প্রশংসা করছেন, মিস্টেকটা হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে রমজানের উপহার গিয়েছে বিএনপি থেকে মনোনীত এমপিদের এলাকায়, আর জামাত 11 দল, স্বতন্ত্র 6 জন, তাদের এলাকা দেন নাই। প্রধানমন্ত্রীর তহবিল তো এটা সরকারি তহবিল, এটা তো তারেক রহমান নিজের বাপ দাদার সম্পদের তহবিল না। তাহলে যে আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমি বলছি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এটা অবশ্যই বৈষম্য হয়েছে আমি মনে করি। অর্থাৎ বিএনপির এমপিদের আপনি বরাদ্দ বেশি দেবেন, জামাত ইসলাম বা বিরোধী দলীয় এমপিদের বরাদ্দ কম দেবেন, এটা নিঃসন্দেহে বৈষম্য। এটা আমরা কখনোই সমর্থন করি না। আমি যে বিষয়ে বলতে চাচ্ছি যে উনি যে ভালো উদ্যোগগুলো নিয়েছেন, যে কিছু আলেমদের নিয়ে উনি জাকাত ফান্ড তৈরি করার কথা বললেন, আবার আলেমদের নিয়ে পাশে বসছেন, পরামর্শ নিচ্ছেন, কিন্তু তারেক রহমানের এই সমস্ত ভালো উদ্যোগের পাশাপাশি আমরা স্থানীয় পর্যায়ের বিএনপির নেতা কর্মীদের ভেতরে ভালো কোনো কাজ দেখতে পাচ্ছি না। বরং গত 16 বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা যা যা করেছেন, যেরকম চাঁদাবাজি করেছেন, আজকে সেরকম চাঁদাবাজি বিএনপির নেতারা করছেন। বরং কোনো কোনো জায়গায় আমি মনে করি আওয়ামী স্বৈরাচারকে ফেল করছেন তারা, মানে ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই সময় চাঁদা দেওয়া লাগতো 20 টাকা, এখন দেওয়া লাগতেছে 40, দেওয়া লাগতো 500, এখন দিতে হচ্ছে 1000। অনেকে তো হাসি ঠাট্টা বিদ্রুপ করে বলে যে এদের 16 বছরের না খাওয়া, এদের ক্ষুধাটা বেশি, এজন্য দিতে হচ্ছে বেশি। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেরকম ভাবে আমরা রমজান, পবিত্র রমজান মাসে আমরা দেখলাম সেই ঈশ্বর দিতে, আবার নরসিং দিতে 16 বছরের কিশোরীকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করেছেন বিএনপির নেতা কর্মী। আজকে রমজান মাস, আফসোস লাগে, রসুল বলেছেন রমজানে শয়তান বন্দী থাকে, অথচ যারা রমজান মাসে ধর্ষণ করে, চাঁদাবাজি করে, হত্যা করে, আমি তো মনে করি এরা শয়তানের চেয়ে বড় শয়তান, এরা মানবরূপী বড় শয়তান। এই কাজগুলো কিন্তু বিএনপির নেতা কর্মীর দ্বারা প্রতিটা এলাকায় হচ্ছে। তো আমি মনে করি সরকার পরিবর্তন হলেন, 24-এর বিপ্লব হলেন, তারেক রহমান ভালো ভালো উদ্যোগ নিয়ে তিনি খুব ভালো কথা বলছেন, কিন্তু তার কথা অনুযায়ী নেতা কর্মীরা কিন্তু আমল করছেন না। সুতরাং তারেক রহমান যত ভালো উদ্যোগই নেক না কেন, যদি তার নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, আমি মনে করি কয়েকদিন পরেই তার এই নেতা কর্মীদের জন্যই তার পতন আসবে। অর্থাৎ যেরকম স্বৈরাচার হাসিনার উপরে গ্রাম এলাকার সাধারণ মানুষেরা ফুঁসে উঠেছিলেন, একই রকম ভাবে যদি এই চাঁদাবাজি, এই মানুষ হত্যা, এই ধর্ষণ, এটা যদি তারেক রহমান কন্ট্রোল করতে না পারে, বন্ধ করতে না পারে, তাহলে তার নেতা কর্মীদের কারণেই তার সরকারের পতন ঘটতে পারে বলে মনে করি, যেটা গোলাম মোল্লা রনি সাহেব আশঙ্কা করেছেন। আমি তার এই কথার সঙ্গে একমত। সুতরাং তারেক রহমানের উচিত হবে, তিনি যেরকম ভালো ভালো উদ্যোগ নিয়ে ভালো কাজ করতে চাচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য, একই রকম ভাবে সর্বপ্রথম তার উদ্যোগ নেওয়া উচিত এই সমস্ত নেতা কর্মীদের কিভাবে কন্ট্রোল করা যায়, এলাকা থেকে কিভাবে চাঁদাবাজি বন্ধ করা যায়। যে কথা আমি আগেও বলেছি যে আপনি লোকের ভোট দেওয়ার চিহ্ন মিশার আগে যেরকম প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিচ্ছেন, একই রকম আপনার লোকের ভোট দেওয়ার চিহ্ন মুছে যাওয়ার আগে আপনি চাঁদাবাজি বন্ধ করেন, সন্ত্রাসী বন্ধ করেন, মানুষ হত্যা বন্ধ করেন, ধর্ষণ বন্ধ করেন, তাহলেই প্রকৃতপক্ষে প্রশংসিত হবেন। নতুবা এই নেতা কর্মীর কারণে আপনার অধপতন হতে পারে।